আসসালামু আলাইকুম। স্যার, কারো যদি 7 বছর 8 মাসেই পিরিয়ড শুরু হয়ে যায় এবং মেয়েদের যে হরমোন টেস্ট করে পাওয়া গেছে এটা 25, যেটা এই বয়সে আপনার 15 পর্যন্ত সর্বোচ্চ, সেটা 25 আসছে। তো সেক্ষেত্রে পিরিয়ড শুরু হইলে এবং পিরিয়ড খুব বেশি হচ্ছে, 7-8 দিন পর্যন্ত থাকতেছে এবং খুব বেশি ব্লিডিং হচ্ছে, তো আচ্ছা। সেক্ষেত্রে কি আমরা কোনো ওষুধ দিতে পারি কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই পারি। আমরা থাইরয়েডের যে প্রসিডিওরটা তৈরি করেছি, সেই প্রসিডিওর অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা শুরু করব। তো আপনি আহ জি। কার্বোনিমেলিস 28 তাকে ডেইলি দুইবার করে দেবেন। আর ব্লিডিং বন্ধ করার জন্য যে সমস্ত ট্রিটমেন্ট গুলো দেয়া দরকার, ইতিপূর্বে ব্লিডিং নিয়ে যে কথা বলা আছে, সেই কথা অনুযায়ী জি। ট্রিটমেন্টটা করতে হবে। আচ্ছা, 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 জি স্যার। এমনি এখন তার পিরিয়ড তো শেষ হয়ে যাচ্ছে। এমনি আগামী পিরিয়ডের আগে আশা করি আমরা আমাদের সেমিনারও শেষ হবে, তখন আরো ভালো মতো শুরু করা যাবে, জি, জি। নাকি এখনই শুরু করে দেব? এখনই শুরু করেন, আপনি 28টা দেন আর বাকি প্রসিডিওরটা সেমিনারে শিখে ফেলবেন। শিখে ফেললে তখন আচ্ছা। আপনি ওইটা জি, জি। apply করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, জি স্যার। স্যার, আর একটা যে বিষয়, এখন ইদানিং যে জ্বরগুলা হচ্ছে, আমাদের যে প্রসিডিওর আছে সবগুলা করার পরেও দেখা যায় থুজা পর্যন্ত দিলেও কন্ট্রোলে আসতেছে না। সেক্ষেত্রে কি কার্বোভেজ সিএম এর পরিবর্তে আমরা 15 পর্যন্ত গেছি, তাও কন্ট্রোলে আসতেছে না, এক্ষেত্রে কি 26-এ যেতে পারি? এখন ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাপ্লাইটা কিভাবে করেছেন, কতটুকু পর পর অ্যাপ্লাই করেছেন, বা কি পদ্ধতি ছিল অ্যাপ্লাই করার? কার্বোভেজটা প্রথমে তো হাইড্রো দিছি, হাইড্রোতে কন্ট্রোল না হওয়ার পরে আপনার সরিনাম দিয়ে সিবিতে চলে আসছি, 10 মিনিট পর পর 3 বার দিছি। জ্বর একই রকম, কোনো বাড়তেও নাই বা কমতেও নাই। সেক্ষেত্রে আপনার টিউবারকুলার করে এরপরে আপনার থুজা দিয়ে না, এরপর না, আবার শুরু আমি করছি। আমি সেটা বলিনি মারুফ সাহেব। জি, জি স্যার। আমি বলেছি যে আপনি কত সময় পর পর ডোজটা দিচ্ছেন। সিবিটা 10 মিনিট পর পর দিচ্ছিলাম স্যার। আর 100-র হাইড্রোকোপিনাম? উপরে, জ্বর 102-এর উপরে। হাইড্রোকোপিনাম? হাইড্রোফোবিনাম বন্ধ। হাইড্রোফোবিনাম প্রথমে 3 বার দিছি। প্রথমে ঘন্টা খানেকের ভিতরে 3 বার দেওয়া হয়েছে, তারপরে আর দেওয়া হয়নি, যেহেতু আচ্ছা, হাইড্রোতে কাজ করতেছে না, এই জন্য সরিনাম দিয়ে এসে ঠিক চলে আছে। আসছিলাম। ঠিক আছে, এখন আপনি কার্বোভেজ 200 দেন। কার্বোভেজ 200 না? অনেক সময় জি হয় কি, স্যার। আমাদের ভাইটাল ফোর্সটা মানে ওই উচ্চ শক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। যখন আমরা এরকম পরিস্থিতি আচ্ছা, দেখবো যে উচ্চ শক্তি দিলে জ্বর বাড়ছে বা জ্বর কমার কোনো সম্ভাবনা নেই, তখন আমরা এই সব আপনার মতো যখন ঘুরে আসবো, তখন আমরা 200 দেব। জি। কার্বোভেজে এসে 200 দেব। আচ্ছা, কার্বোভেজ 200 দেওয়ার পরে গিয়ে আমরা তখন চিন্তা করব যে এটা নিয়ে আমরা কোন দিকে যাব। 200টাও মিনিমাম 15 মিনিট পর পর আপনি দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ও আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে। সাধারণত সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আর একটা হলো চিকুনগুনিয়ার জ্বরটা সব চলে গেছে, কিন্তু ব্যথাটা অনেকের দেখা যাচ্ছে যে ব্যথা কোনোভাবেই কন্ট্রোলে আসতেছে না, আচ্ছা, সার্কেল ঘোরানোর পরেও। এবং কার্বোভেজ কার্বোভেজ 10-এ। কার্বোভেজ কার্বোভেজ 03 দিবেন। 03 দিনে কয়েকবার দেবেন, মানে প্রতি ঘন্টায় একবার দিতে পারবেন, অথবা আহ রুগী যদি মনে করে যে না আমি এত ঘন খেতে পারবো না, তাহলে আরো কম খাবে। আর সাথে যে খাবারের কথাটা বলা হয়েছিল, বিশেষ করে ভিটামিন সি এবং জি, ক্যালসিয়াম জাতীয় খাবার, এই দুটো খাবার কিন্তু খুব জরুরি। জি স্যার। জি, জাজাকাল্লাহ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, হ্যাঁ, বলে সিরাজ ভাই। সালাম আলাইকুম। একটা প্রশ্ন এখানে। আচ্ছা, কার্ভেজ 200 এর কথা যে বললেন, হাইড্রোমিনাম সিএম দিয়ে যদি না যায় জ্বর, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে, সরিনাম আমি দিয়ে আমি কার্ভেজ। একটুখানি ক্লিয়ার করি সিরাজ ভাই, আমি একটুখানি ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যখন আপনি সব প্রসিডিওর মেনটেন করলেন, প্রসিডিওর মেনটেন জি, করার পরে আপনি যখন রুগী নিয়ে হতাশ, এবং এইটা মেনটেন করতে সর্বোচ্চ 2 দিনের বেশি সময় লাগবে না। 2 দিনের বেশি সময় নিলে জি, রুগী আপনার কাছে থাকবে না। তো যার কারণে আপনি যখন দেখছেন যে আপনার রুগীর জ্বর যাচ্ছে না,
আপনি হায়ার পোটেন্সি দিচ্ছেন, জ্বর বৃদ্ধি পাচ্ছে বা জ্বর একই জায়গায় থাকছে, বা ওষুধ খেলে চলে যাচ্ছে আবার আসছে, তো এইটা তো ভিন্ন কথা। কিন্তু জ্বর যাচ্ছেই না বা বরঞ্চ বাড়ছে, তখন আপনার কাজ হচ্ছে আপনি 200-এ আসবেন। সেটা কার্বোভেজে আসার পরে। সেটা কিন্তু হাইড্রোফোবিনামের কথা না। হাইড্রোফোবিনাম আ- প্রথম থেকেই আপনি যেভাবে অ্যাপ্লাই করা দরকার সেভাবে অ্যাপ্লাই করবেন। তবে এই জ্বরে আমি প্রত্যেককে সাজেস্ট করব যে আপনারা 15 মিনিট পর পর ডোজটা দিবেন। 15 মিনিট পর পর আচ্ছা। কত ডোজটা দিবেন সেটা রুগীর জ্বর থাকা সাপেক্ষে নির্ভর করবে। এবং সাথে আরো একটা কাজ করতে হবে, গোসল কিন্তু বন্ধ রাখতে হবে। আপনি যদি বলেন রুগী গরমে কষ্ট পাচ্ছে গোসল চলুক, তাহলে জ্বর থামাতে পারবেন না। জ্বর ছেড়ে দেবে, গোসল বন্ধ রাখবেন না, আবার জ্বর আসবে। এরপরে আপনি যখন এসব করার পরেও যখন জ্বর যাচ্ছে না, তখন যখন আপনি সিভিতে আসছেন সব ঘুরে, তখন আপনার কাজ হচ্ছে যে রেজাল্ট হচ্ছে না, মানে এখন আমাকে সিভি 200-তে যেতে হবে। সিভি 200-তে যাওয়ার অর্থ হচ্ছে এই, আমাদের ভাইটাল ফোর্স অনেক সময় ওই হ্যাং করার মতো করে ফেলে, তো বুঝতে পারে না কোন দিকে যাবে কোন দিকে যাবে না। তো এই ব্যাপারটা নিউট্রালাইজ করার জন্য আমাকে সিভি 200-তে আসতে হবে। বুঝাইতে আচ্ছা, পারলাম? ঠিক আছে দাদা। আমি এখানে একটু মানে ওই আমি হাইড্রোফোবিনাম ক্ষেত্রেই জানতে চাচ্ছিলাম যে 200 হাইড্রোফোবিনাম দেবো কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এখানে আরেকটাই হচ্ছে আপনার জ্বর বেশি হলে শরীর মুছানো যাবে কিনা, কাপড় ভিজিয়ে মুছানো যাবে কিনা? হ্যাঁ, মাথায় মাথায় পানি দেওয়া যাবে, মাথায় পানি পট্টি দেওয়া যাবে, কাপড় ভিজিয়ে মোছানো মোছানো যাবে, বা এগুলো অবশ্যই করতে হবে। শুধু গোসল বন্ধ থাকবে। হ্যাঁ, কারণ অনেক সময় বেশি জ্বরের ক্ষেত্রে ওষুধ খাওয়ালে অ্যাগ্রাভেশন হয়ে যায়। এই জন্য জ্বরটা কমিয়ে নেওয়াই উচিত। আমি অনেকগুলো ট্রিটমেন্ট করছি এই পদ্ধতিতেই, কাজ হয়েছে আল্লাহর রহমতে। জি। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। জি, welcome। আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শেষে বলেন। আরে যে একটা মহিলার বয়স আপনার 25 বছর, তার চোখের পাওয়ার ক্রমেই কমে যাচ্ছে। 6 মাস আগে আপনার -175 ছিল, 6 মাস পরে এখন কয়েকদিন আগে টেস্ট করেছে -225 হয়েছে। আমি 2 মাস আগে তার অন্যান্য সমস্যার জন্য হাইড্রোকুলন সিএম দিতাম, পাকস্থলীর সমস্যাগুলি ছিল, সোডিয়াম সিএম দিলাম, পরে কার্বোভেজ সিএম দেওয়াতে তার সেই পাকস্থলীর সমস্যাগুলি মোটামুটি চলে গেছে। ইদানিং তার প্রচন্ড আপনার ওই পায়খানা খুব কষা এবং বিভিন্ন রকম এলোমেলো পায়খানা হচ্ছে, এবং ওই রেকটামের সমস্যা, হারিসও অনেক সময় বের হয়ে আসে। এই রোগীটার চোখের পাওয়ারটা ক্রমে একদম মানে ক্রমেই কমে যাচ্ছে, ক্রমেই কমে যাচ্ছে। এই 6 মাসে আপনার ওই যে 175 ছিল, এই অল্প কয়েকদিন আগে এই টেস্ট করেছে, আবার -225 হয়ে গেছে। তো এটা কিভাবে ঠেকানো যেতে পারে, যাতে পাওয়ারটা আপনি থুজা দ্রুত না কমে? থুজা থুজা এবং টিউবারকুলারের কথা চিন্তা করেছেন কিনা বা দেওয়া হয়েছে কিনা? আমি আমি টিউবারকুলি নাম আমি 10 এম দিচ্ছি আপনার, দিন 10 হলো। হুম, আগে 10 এম এক ডোজ দিছি। আচ্ছা। টিউবারকুলারটা মাঝে মাঝে দিতে হবে, ঠিক আছে? জি টিউবারকুলারটা মাঝে মাঝে দিতে হবে। আর যেটা ইয়ে আপনার হচ্ছে কি বলে, ওষুধ যেটা চলছে সেটা জি। চলবে, এবং চোখের জন্য আলাদা একটা ড্রপের ব্যবস্থা করতে হবে, সেটা করেছেন কিনা? না, ড্রপের কোনো ব্যবস্থা করি নাই। এই আচ্ছা। রোগী মানে চোখের আমি ট্রিটমেন্টে যাইনি এই রোগীর। হ্যাঁ, ওই পাকস্থলী ট্রিটমেন্টটা দিচ্ছিলাম আপনার 2 মাস আগে। আর এই যে পায়খানার এই সমস্যার জন্য আমি শুধু 10 এম দিছি কয়েক ডোজ। আর এই চোখের জন্য আমি কোনো ওষুধপত্র তাকে দিই নাই। ওই রেকটামের সমস্যা হচ্ছে। হাইড্রোফোবিনাম হায়ার পোটেন্সি একটা ড্রপের ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, 40 এরকম? জি জি জি, না তার 38 বা 40 এরকম। হাইড্রো 38-40 দিয়ে ওইটাই একটা ড্রপের ব্যবস্থা করে দেবো চোখে নেওয়ার জন্য। জি জি জি। জি। আচ্ছা স্যার, সালাম মাইগ্রেন আলাইকুম। ট্রিটমেন্টটা আমরা কিভাবে করতে পারি? মাইগ্রেন হ্যাঁ, মাইগ্রেন। মাইগ্রেনটা ট্রিটমেন্টটা কিভাবে করতে পারি? আমরা তো অনেক দেখেন, আগে মাইগ্রেনটা একেবারে ড্রোসেরা নিজস্ব ক্ষেত্র। মাইগ্রেন একেবারে ড্রোসেরা নিজস্ব ক্ষেত্র।
তবে আমরা আমাদের প্রসিডিওর অনুযায়ী ড্রোসেরাতে যাব। প্রসিডিউর অনুপাতে যেতে হবে। আচ্ছা স্যার, রক্ত অর্ব থেকে আমরা শুধু হাইড্রোসিএম দিয়ে যাবে না এর সাথে হ্যাঁ, অন্য কোনো বাচ্চা পটেন্সি তো যাবে? বাচ্চা তো অন্য কিছু চিন্তা করতে জি। হবে না, ওটা আস্তে আস্তে আচ্ছা ঠিক আচ্ছা। হয়ে যাবে। ও, আর এই যে শিশু বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে জন্মের পর পরই কয়েকদিন পরে এ- থেকেই এইসব মুচড়া মুচড়ি সমস্যাগুলো করে একটু। অনেকের ক্ষেত্রেই আসে, আপনি অনেক জি জি। পাবেন। তো প্রসিডিওর একই, শুধু হাইড্রোসিএম দিয়ে আস্তে আস্তে এগোবেন। সর্বোচ্চ হয়তো আপনার 18 বা 20 পর্যন্ত যাওয়া লাগতে পারে। ও, আচ্ছা। আগে তো আমরা স্যার ওই ক্লাসিক্যাল ট্রিটমেন্টে সিভিলিনাম দিয়ে ক্যালকেরিয়া ফ্লোর দিতাম 200 এরকম আমরা ট্রিটমেন্ট করেছি, কিংবা আপনার ব্রাইটা কার্ভ দিতাম। হ্যাঁ, এরকম দিয়ে তাও তার মোটামুটি উন্নতি হতো। তো এটা দিলাম, আমি কালকে আপনার সঙ্গে আলাপ আলোচনা করি। এই যে এটা এটা যদিও উন্নতি, বাইরে এটা উন্নতি নারায়ণগঞ্জ, আরো দ্রুত দেখবেন ইনশাআল্লাহ। জি, এই জন্য আমি কালকে সিএম দিছি ওই নারায়ণগঞ্জের একটা রোগী, তাকে আমি জি। দিলাম এভাবে। আমি শিশু বাচ্চা স্যার, ওই যে বাচ্চা হওয়ার কিছুদিন পরের থেকে তাকে খুব প্রচন্ড মুচড়ামুচড়ি করে পেট। এই ক্ষেত্রে তো আমি দিলাম একটা রোগীর বাচ্চার হাইড্রোফোবিয়াম সিএম দিলাম, কয়েকদিন পরে সরিনামও সিএম এক ডোজ দিলাম, পরে কার্বোভেজও দিলাম। তো সোজা এক মাত্রা দিয়ে আবার কার্বোভেজ 200-তে গেলাম। খুব একটা উন্নতি আমি এটা বুঝতেছি না আচ্ছা, এই ক্ষেত্রে। এই আপনি বাচ্চার কথা তুললেন, বাচ্চার এর সাথে কিছু ইনফরমেশন আমি যোগ করে দেব। যদি এই রকম পরিস্থিতি হয় যে এক দুদিন পরে পেটে মোছামুছি করছে, তো সেক্ষেত্রে আপনার থুজায় যাওয়ার দরকার নেই। থুজায় জি বাচ্চাদের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা টিকার আওতায় না আসছে। যখন বাচ্চার জি টিকা দেওয়া হয়নি তখন পর্যন্ত আমাদের থুজায় যাওয়ার প্রয়োজন নেই। আমরা এইরকম পেট মুছরামুছরি করলে কার্বোভেজের পরে কার্বো এনিমেলিসের কথা চিন্তা করব। যদি কার্বো আচ্ছা। এনিমেলিস রেজাল্ট না করে তাহলে আপনি চলে যাবেন টিউবারকুলার এক ডোজ দিয়ে আসবেন, টিউবারকুলিনাম অথবা ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম তো আপনি বুঝতে পারবেন না, আপনি টিউবারকুলিনামই দেবেন। টিউবারকুলিনাম 1 এম একটা ডোজ দিয়ে আসবেন। এক ডোজ জি জি। দিয়ে এসে তারপরে কার্বোভেজ অথবা কার্বোএনিমেলিস যেখানে থাকার সেখানে থাকবেন, এটা ঠিক হয়ে যাবে। আর আহ, অনেক বাচ্চার ক্ষেত্রে আপনি কমপ্লেন পাবেন যে ভাই রাতে বাচ্চা ঘুমাতে দেয় না, রাতে কোলে নিয়ে বসে থাকতে হয়। তো এইরকম যদি কোনো বাচ্চার ক্ষেত্রে কমপ্লেন পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই সিফিলিনাম 1 এম এক ডোজ দিয়ে আসবেন। দেখবেন বাচ্চা জি ঘুমাচ্ছে, বাচ্চার মা, বাচ্চার ফ্যামিলির লোকজন ঘুমাতে পারবে। তো এই জি। যে জায়গাটা যদি আমরা একটুখানি খেয়াল রাখি, বা অনেক সময় এই বাচ্চার ঘুমের সমস্যাটা এটা গার্জিয়ানরা বলে না, বা বলতে চায় না কেন? তাদের ভিতরে একটা টেন্ডেন্সি গ্রো করে যে সিজারের বাচ্চা, এরা কান্না করবে বেশি, এরা অসুস্থ হবে বেশি, এরা হচ্ছে রাত জাগবে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু হবে। কারণ এখন তো আমাদের সমাজে সিজার বাদে বাচ্চা কল্পনা করা একটা আকাশ কুসুম কল্পনার মতো হয়ে গেছে। তো সেই জায়গা থেকে জি। যদি কোনো বাচ্চা এরকম আসে আমরা ঘুমের ব্যাপারটা জিজ্ঞাসা করব। যদি ঘুমের ব্যাপারটা আহ, দেখা যায় যে রাতে ঘুম ঘুমাচ্ছে না, রাতে মাকে জাগিয়ে রাখছে বা তার যে পরিচর্যাকারী আছে তাকে জাগিয়ে রাখছে, তখন আমরা তাকে একটা ডোজ সিফিলিনাম 1 এম দেব। দিলেই দেখবেন যে ও সুন্দর ভাবে ঘুমিয়ে যাচ্ছে, তার ঘুমের কোনো রাত, সারাদিন ঘুমাচ্ছে রাতে ঘুমাচ্ছে না এরকম ব্যাপারটা থাকবে না। জি জি। জি স্যার। আচ্ছা স্যার, এই যে সেই চোখের এই সমস্যার এই রোগীটাকে, এটা তো একটা ক্ষয় হচ্ছে, তো এই ক্ষয়ের ক্ষেত্রে কি এখানে ড্রস আসবে না, না টিউবারই দিতে হবে দেখেন, নাকি? ড্রোসেরা পায়খানার ড্রোসেরা সমস্যা। আসবে, ড্রোসেরা আসবে এবং ড্রোসেরায় যেতে হবে আপনার। যদি এদিকে উন্নতি না হয় তাহলে অবশ্যই ড্রোসেরাতে যেতে হবে। কারণ ড্রোসেরার বেলায় একটা কথা আছে, যেটা হচ্ছে যত ডিপ প্যাথোলজি সেখানে জি। ড্রোসেরার ব্যবহারের ক্ষেত্রটা বেশি। আচ্ছা তো আচ্ছা। জি এইটা একটা ডিপ প্যাথোলজি এবং যেটা থেকে ফেরানো যাচ্ছে না। তো সেই জায়গায় অবশ্যই ড্রোসেরার কথা আমাদের চিন্তা করতেই হবে। জি স্যার। ওকে। আচ্ছা। আচ্ছা স্যার।
কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আমার মেয়েকে তো আর একটা সিফিলিনাম দেওয়া হয়েছিল, তবে খুব বেশি ইমপ্রুভ হয়নি। তবে লাগানো যায়নি, ওর ওইখানে পানি লাগানো গেলেই প্রচন্ড জ্বলে, তো জ্বলে চুলকায়, এজন্য খুব করে কান্নাকাটি করে, লাগাতে দেয় না। অনেক তাহলে সময় আমি তাহলে তাহলে অন্য সিপিএম জায়গায়। পাওয়ার পাওয়ার বাড়িয়ে এক ডোজ প্রয়োগ করেন। আর বাড়িয়ে দিব? জি। কতটা দিব স্যার? কত দেওয়া ছিল কত? 10 ml দেয়া ছিল। 50 এম। ও, 50 ml দিব ওই ডোজ। জি। স্যার কত কাপিং দিব? ওই 10 কাপিং দিবেন। ও, 10 কাপিং। স্যার আমার যে ইয়েটা চলছিল, হাইড্রো চলছিল একদম, এখন যখন বাসায় থাকি তখন একদম ভালো, কিন্তু যখন একটু হাঁটলে আমার প্রচন্ড বুকে ব্যথা করে। তারপর আবার যদি রেস্টে থাকি তখন পুরোপুরি ভালো, কোনো কমপ্লেন নাই। এটা ওষুধ যখন একটু বেশি সমস্যা মনে করি তখন খাই, যখন আর সমস্যা হয় না তখন খাই না। কিন্তু বাসায় থাকলে বা রিল্যাক্সে থাকলে কোনো সমস্যা হচ্ছে না, শুধু হাঁটলেই বেশি বাড়তেছে। হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে। কোনো টেস্ট করব কি? তাহলে একটু টেস্ট করিয়ে দেখেন এটা। আল্ট্রাসাউন্ড করান। বুকের এক্সরে করে দেখবো যে আমার ইয়ে হচ্ছে কিনা, বুকে ব্যথা হয় লানে না কোনো পেটে ব্যথা সমস্যা হয়? আছে কিনা। ব্যথা তো বুকের ঠিক ডান দিকে একটু বেশি হয়, যেন লানের কোনো সমস্যা কিনা। যেহেতু সাথে ইয়েটাও ছিল যে বুকের ভিতরে একটু শাঁসা শব্দ হতো, কিন্তু ওষুধ খাওয়ার পর থেকে শাঁসা শব্দটা এখন আর হচ্ছে না, কিন্তু বুকে ব্যথা হয়, আচ্ছা, তাহলে হাঁটতে পারি না আমি এইবার আপনি মোটেও। একটা বুকের এক্সরে করান। হুম। জি স্যার। জি। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম, জি বলেন। স্যার আমার একটা পেশেন্টকে ওর ব্লিডিং হয়, কিন্তু ব্লিডিং হচ্ছে, কিন্তু কোনো প্রকারের ব্যথা যন্ত্রণা কিছুই নেই, কোষ্ঠকাঠিন্য নেই। তারপর ওকে ধাপে ধাপে আগানোর পরে কার্বন 0/3 দেওয়া হয়েছে। সেটাতে কিছুদিন ভালো ছিল, পরে আরো উপরে যাচ্ছিলাম, ভালো হচ্ছে না, কার্বনের 0/3 রিসিভ করছে না। তখন 200-তে আসি, 200-তে কিছুদিন ভালো আছে, এখন 200 রিসিভ করছে না। কি করেন স্যার? তাহলে 500-তে যান। 500 দিয়েছি, 500 কাজ হচ্ছে না এখন। 500 গত পরশু দিয়েছি। ও, তাহলে এর পরের ওষুধ কি? এখন এটাই চলছে স্যার, অন্য কোনো ওষুধ চলছে না। আমি ওই হাইড্রো থেকে আসছিলাম, পিআরএস ঘুরে আসছি, পিআরএস এ কাজ হচ্ছে না বিদে এখানে আসছি। পিআরএস এ কাজ হচ্ছে না বলে এখন আপনি আসেন কিসে? বুঝতে পারিনি আমি। কার্বন কার্বন 500 দিয়েছি, বাকি এখনো কাজ হচ্ছে না, বাকি আর এখন আজকে আসেনি, আসার কথা ছিল। এই আর কি, এখন কি দিব? আচ্ছা, তাহলে কার্বোভেজ 10 এম দেন। কার্বোভেজ 10 এম এ যদি কাজ না হয় তখন এক ডোজ থুজা করবেন, করে আবার কার্বোভেজে আসবেন। তারপরেও যদি রেজাল্ট না হয় তখন আপনি আহ টিউবারকুলারে চলে যাবেন। টিউবারকুলারে গিয়ে দেখবেন কি অবস্থা। হ্যাঁ। জি স্যার। জি। কামাল ভাই বলেন। সালাম আলাইকুম স্যার। আসলাম। স্যার আমরা এই পান্ডুলিপি স্যার কবে পাবো? পাণ্ডুলিপিটা হবে, একটু সময় লাগবে, আরো লাগবে সময়। আমি সুন্দরভাবে তুলে দিতে যাচ্ছি। কামাল ভাই বলেন। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি বলেন। ভাই, হ্যাঁ, ওই যে প্রথমে যে ভাই বললেন যে 7 বছরের বাচ্চার যে পিরিয়ড হচ্ছিল, ওইটা প্রথম কত দিয়ে শুরু করতে বললেন? আমি ভালো করে শুনতে পাই নাই। ভাই এই বাচ্চার থাইরয়েড হরমোনটা বেড়ে যাওয়ার কারণেই সম্ভবত পিরিয়ডটা শুরু হয়েছে। যদি থাইরয়েড জি, হরমোনটা ঠিকঠাক কন্ট্রোলে চলে আসে তাহলে ওর পিরিয়ডটা আবার বন্ধ হয়ে যাবে। আবার হয়তো 12 বা 13 বছর বয়সে গিয়ে চালু হবে। বুঝা জি, গেল?
জি থাইরয়েড নিয়ে আমরা যেটা সেমিনারে আলোচনা করব, সেই জি প্রথম পার্টটা হচ্ছে কার্বো অ্যানিমেলিস 28 দিয়ে শুরু করা। তো সেই কার্বো অ্যানিমেলিস 28 দিয়ে শুরু করতে বলা হয়েছে, এবং ওভার ব্রিডিং এর জন্য যা যা করা দরকার সেগুলোর কথাই সরাসরি বলা হচ্ছে। সরাসরি কার্বন অ্যানালিসিস চলে যাবো সরাসরি? না, সরাসরি তো যাবে না। আগে হাইড্রোসিএম দেবো না? হ্যাঁ, হাইড্রোসিয়াম তো দিবেই, হাইড্রোসিয়াম দিবে, সরিনাম দিবে তারপরে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক জি। ইউ। আবার আপনারা কেউই এই যে থাইরয়েডের কথা শুনলেন 28 দিয়ে চিকিৎসা শুরু করলেন, করে উল্টো পাল্টা করবেন না। যতক্ষণ পর্যন্ত প্রসিডিওরটা ঠিকঠাক না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ট্রায়াল বেসিস শুরু করবেন। তারপরে গিয়ে আপনি ইনশাল্লাহ এটা শুরু করতে পারবেন, এবং আল্লাহ রব পাকের মেহেরবানি সুস্থ হবে, খুব দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ। সেরকম একটা প্রসিডিওর আমরা তৈরি করতে পারছি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। জি। আর কেউ? স্যার ওই যে পলিসিস্ট ওভারিয়ান, এটা স্যার কত থেকে শুরু করলে আমাদের ভালো হবে? পলিসিস্টিক ওভারিয়ান, ওটা সি হাইড্রো 28 দিয়ে শুরু হবে। যদি 28 ডিস্টার্ব করে তখন সিএমএ আসতে হবে। ঠিক আছে স্যার। আর কেউ কিছু? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মিস্টার সাহেব বলেন। ভালো আছেন নি স্যার? আলহামদুলিল্লাহ, বলেন, আপনি দ্রুত বলেন। স্যার আমার ওই আমার সেকেন্ডারি ফাইলসের একটা রুগী হাইড্রো আমি 40 পর্যন্ত গেছি। যাওয়ার পরে এখানে সরিনাম আমরা যেগুলো সবে ব্যবহার করছি, কিন্তু এরপরও আপনার সাথে আলোচনা করছি আর বলছিলেন আর ওই সিফিলিনাম টেনাম দেওয়ার জন্য। তো সিফিলিনাম টেনাম 3 ডোজ দিছি। 3 ডোজের মধ্যে প্রথম ডোজের সময় ওনার এই চুলকানিটা বাড়ি গেছে। তো এরপরে কাফিং করে দিছি। কাফিং করে দেওয়ার পরে দ্বিতীয় ডোজে আর কোনো সমস্যা হয় না। তৃতীয় ডোজে পাতলা পায়খানা শুরু হয়েছে। এরপর আমি ফোন দিয়েছিলাম আরে আমরা রিসিভ করেন না। এরপরে কি দেওয়া যায় আর তারপরে এখন 42 দিয়েছি আরে হাইড্র। এখন কি কি 42 চলবো না অন্য কিছু চলবো? পাতলা পায়খানা আছে এখন? না, এখনো পাতলা পায়খানা নাই। হ্যাঁ, তাহলে যেখানে আছেন সেখানেই চলবে। পাতলা পায়খানা নিয়ে তো টেনশনের কিছু নাই, এগুলো তো হতেই পারে। আপনি স্যালাইন খাওয়াবেন আর না অপেক্ষা করবেন। না, বুঝছি। এখন ওই সমস্যা হয়েছে এখন তার এই ফাইলসটা ফুলা এবং আপনার এই যে ব্যথা, এই দুই ব্যথাটা বেশি আর ফুলা, এই সমস্যাটা আচ্ছা, সমাধান হইতেছে না। যদি যদি ব্যথা বেশি থাকে তাহলে আপনি কার্বোভেজ 10 এম দেবেন, ঘন ঘন ব্যথা চলে যাবে 3-4 ঘন্টার মধ্যে। ব্যথা নিয়ে তো আমাদের আর পাইলসের রোগীদের ভুগতে হয় না, 2 থেকে 3 ঘন্টা ভোগা লাগে সর্বোচ্চ, যত যন্ত্রণাদায়ক ব্যথাই হোক না কেন। জি। আর স্যার আমার আরেকটা রোগ এই মহিলা ওনার বাম পাশে, বুকের বাম পাশে ব্যথা, বুঝলেন? এখন কি দিয়ে শুরু করতাম? বুকের বাম পাশে ব্যথা? জি জি। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু আছে? হার্টের কোনো সমস্যা আছে কিনা? পরীক্ষা নিরীক্ষা অনেক পরীক্ষা পুরাতন আছে। এখন ইদানিং কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। গ্যাস্ট্রিকের ওষুধ টষুধ এগুলা খাইলে কিছু কমে। আবার এই দেখা যায় কখনো ধরে না ব্যথা বাড়া, তখন আবার অ্যালোপ্যাথিক অন্য ওষুধ দেয়। এগুলা খাইতে চলতেছে আর কি। তো আমার কাছে আজকে আসছে আর কি। তো আমি ওই গুলা লিখে রাখছি আর কি। তো কিছু দেই নেই এমনি। আমরা বসে রাত এখন রাতের আলোচনা করবো, তো তো কালকে দিব আর কি। হাইড্রো দিয়ে শুরু করেন, তারপরে দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। হাইড্রোসিএম দিয়ে কেন? জি। জি জি। আচ্ছা আচ্ছা। আর স্যার ওই 7 মাসের বাচ্চা দুধ খায় না, তো হাইড্রোসিয়াম দিছি। তো হাইড্রোসিয়ামে এখন ওই কাজ হয় না। এখন কি করা গেলে বাচ্চা আজ 2-3 দিন দুধ খায় না। পায়খানাটা কিন্তু ওই তার একটু হলুদ, এই কোচা রঙের। তাও ওই ফানের বটু দিয়ে পায়খানা করাইতে হয়েছে। ও, তাহলে এখন সরিনাম দিয়ে থুজা দিয়ে কারো ভেজে যান। স্যার আমার সরিনামটা স্যার আমার ইয়ে হয়ে গেছে। এই যে সরিনাম যেটা দিছিলেন, এই সরিনামটা এখন এই কাই হয়ে গেছে। এখন এটা এটা কি দেওয়া যাইব? সরিনাম তাহলে 50 এম দেবেন।
সরিনাম 50 এম কেন সরিনাম জি জি যেটা সিএম যেটা আছে এটা কি আর কি ব্যবহার করা যাইতো না নাকি? জি জি। আমার কাছে সরিনাম যেটা আছে এটা কি এখন আর কি ব্যবহার করা যাইতো না নাকি? বাচ্চাদের ক্ষেত্রে ওই নাম ব্যবহার করবেন না, গলে গেছে তো। জি, গলে গেছে, জি গলে গেছে। বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করবেন না পানি আপনি। হয় না, গলে গেছে আপনার কাইকের মতো শিয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। হ্যাঁ। আর স্যার ওই থাইরয়েডের এখন ওই কার্বে কার্বে যে না চলতেছে আরই, তো এখন ব্যথা ট্যাথা কম আছে, ফুলাটা কিন্তু কমে না আরই। এখন কি 10 দিন দিব নাকি? জি জি। থাইরয়েড থাইরয়েডের একটা রুগী আমার এই 03 কার্বেজ 03 এবং 6 দেওয়ার পর 9 দিছি, এখন 9 চলতেছে আরই, কিন্তু ওই ব্যথা কমছে কিন্তু ফুলাটা কমে না। খোলা কমতে সময় লাগবে তো, আপনি আস্তে আস্তে এগোতে এখন থাকেন। 9-এর পরে কি 10 দিব না আরো পুরো দিব? আর 9-এর পরে আপনার কাছে 12 আছে নাকি? 12 আছে? আ- আছে আছে। হ্যাঁ, তাহলে 12 দিবেন। জি জি জি। খোলা কমতে আচ্ছা, সময় লাগবে, স্যার ব্যথার উপরে নিয়ন্ত্রণ। সেমিনারের টাকা কি জি জি। সেমিনারের টাকাটা কি ঢাকাতে যাই দিলে, সেমিনারের টাকাটা কি ঢাকা যাই দিলে চলবে নাকি আগে বিকাশ করতে হইব? আগে বিকাশ করতে হবে। ওইখানে যাই দিলে চলতো না নাকি? না, ঢাকা কোন জায়গায় পায় এটা কি ঠিকানাটা কি নির্দিষ্ট করছেন নাকি স্যার? সব ঠিকানা নির্দিষ্ট হয়ে গেছে তো, এই যে দেখে নেন এখন। আহ, ক- আচ্ছা আচ্ছা, না আজকে আমি ওই ইয়েতে হোয়াটসঅ্যাপে ঢুকিনি আজকে। ভলেন্টারি ক্লাস তো অ্যাসোসিয়েশনের নাম। 9:30 বাজে স্যার, আজকে তো সকাল সকাল শুরু করে দিছেন। না, 9টা থেকেই শুরু হবে। 9টা থেকেই শুরু হবে এখন। আর আমাদের ঢাকা সেমিনার 15ই নভেম্বর, রোজ শনিবার। জি। স্যার এটা তো স্যার স্যার পিছনে যে যেখানে হয়েছিল স্যার ওই জায়গায় তো গত সেমিনার যে জায়গায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত সেমিনার যে জায়গায় ছিল ওই জায়গায় হবে, একই জায়গায় হবে। আর বিষয় হচ্ছে থাইরয়েড হরমোন এবং সরিনাম। আমাদের যে সরিনাম মেডিসিন আছে জি। সেই সরিনাম মেডিসিনটাকে মানে একটু আলোচনা করা হবে। এবং সরিনামের চিরাচরিত রূপ থেকে আলাদা নতুন ভাবে সরিনামকে চিনেছি আমি, সেইটাই আপনাদেরকে জানানো হবে। স্থান হচ্ছে আপনার স্যার কি উমেন্স ভলেন্টারি ওইখানে কি অ্যাসোসিয়েশন, ওইখানে অডিটোরিয়াম। ওষুধ আনবেন নাকি? ওষুধ আনবেন নাকি? আমরা কি কিছু ওষুধ কি আনতে পারি নাকি ঢাকা থেকে? আগে থেকে যদি অর্ডার দিয়ে রাখেন তাহলে আমি রেডি করে রাখলে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আগে এখন এখন কেউ কথা বলবেন না, আমি একটুখানি সেমিনারের এই ব্যাপারটা একটু বলে নিয়ে নিই। রিয়েল হোমিওপ্যাথির দ্বিতীয় সেমিনারের প্রথম অধিবেশন ঢাকাতেই হবে। সেটা বললাম থাইরয়েডের উপরে, এবং উমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন, অডিটোরিয়াম। ঠিকানা হচ্ছে হাউস নম্বর 40, ধানমন্ডি 27, ঢাকা। রেজিস্ট্রেশন ফি 700 টাকা, যারা বিকাশে পাঠাবেন এর সাথে 10 টাকা অ্যাড করে দেবেন। 710 টাকা বিকাশে পাঠাবেন। আর আমাদের গ্রুপে এর দেওয়া আছে, আপনার ডিটেলস দেওয়া আছে। আমি এই ডিটেলসটা আর একটু দিয়ে দিই সবার জন্য। এখানে রেজিস্ট্রেশন, পেমেন্ট অ্যাকাউন্ট, পেমেন্ট করতে হবে আপনাদের। মানে এটা হচ্ছে মার্চেন্ট নম্বর, মার্চেন্ট বলতে পেমেন্ট করতে হবে। এখানে আপনাদের বাড়তি কোনো টাকা কাটবে না যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেন।
710 টাকা 710 টাকায় পেমেন্ট করতে পারবেন। আর এই যে নিচের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই নম্বরে আপনার স্ক্রিনশট অথবা কত নাম্বার থেকে কে কোথা থেকে টাকা পাঠিয়েছেন সেইগুলো দিয়ে রাখবেন। এই যে আমি ব্লক করে দিলাম এই নাম্বার, এইটা হচ্ছে টাকা পাঠিয়ে অবশ্যই আপনার নাম এবং ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপের এই নাম্বারে পাঠাবেন। পরবর্তীতে আপনার যারা রেজিস্ট্রেশনের দায়িত্বে আছে তারা আপনার কত নম্বর সিরিয়াল হলো সেটা জানিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের সেমিনার সম্পর্কে আপাতত আপডেট। হ্যাঁ, ইসু সাহেব, এবার আর কিছু বলবেন? স্যার একটা সেমিনার সম্পর্কে আমার একটা পরামর্শ ছিল আর কি। জি বলেন। আহ, স্যার আপনার সাথে তো আমাদের রুহুল আমিন স্যারও আলোচনা করবেন। জি তো রুহুল আমিন স্যার তো থাইরয়েড অথবা সোডিয়াম নিয়ে আলোচনা করবেন না, আপনিই করবেন। জি উনি স্যার তো টেস্ট সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ এবং উনি এটা নিয়ে আলোচনা করেন। জি তো আমরা বিগত সেমিনার বা এর আগেও আমরা অনলাইন ক্লাসে এই টেস্টের প্যাথোলজির যে একটা গুরুত্ব, এটা যারা আমরা নিয়মিত ক্লাস করি যথেষ্ট আমরা এই বিষয়ে গুরুত্বটা বুঝতে পারছি। জি কিন্তু সিবিসির প্রত্যেকটি পার্ট, বিশেষ করে আপনার যে বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ, উনি এবার এগুলা কোনটা কোন সিবিসির পার্ট গুলো নিয়ে রেডি হচ্ছেন। উনি সেই বিষয়ে আপনাদের জি সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। জি 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 স্যার, এটাই আর কি একটা ছিল যে এরকম বিষয়গুলো যদি আমাদের অল্প অল্প করেও যদি শেখা হয় প্রত্যেকটা সেমিনারে, তাহলে আমরা ওখান থেকেও একটা বিষয় জানতে পারবো আর কি। বিশেষ করে ইসোনোফিল, তারপরে ইএসআর, এটা বাড়লে কি হয়, কখন কি হয়, এই জি জি, বিষয়গুলো একটু। উনি এভাবে জি রেডি জি হচ্ছেন, স্যার। উনি আপনাদেরকে জানাবেন। জি স্যার। জি, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি হুসেন সাহেব স্যার। বলেন। বাচ্চারা 12 বছর 13 বছর বাচ্চাদের লেখাপড়া অমনোযোগী যে বাচ্চাগুলা, এগুলা আমাদের এই মেডিসিনের দ্বারা কি এই হ্যাঁ ফায়দা হ্যাঁ, এটা পাওয়ার এটা সুবিধা আছে সম্ভব। নাকি? এটা অমনোযোগী বলতে সে মোবাইল অ্যাডিক্টেড। হ্যাঁ, মোবাইলের দিকে নেশা আছে, দুষ্টামির দিকে নেশা আছে, কিছুক্ষণ পরে বলতেছে আমি পড়বো না, ভাল লাগে না। সেমিনারে জি, সেমিনারে নেশার এরকম উপরে আমার অমনোযোগী একটা ছোট্ট পাঠ বাচ্চার থাকবে। নেশা বা অ্যাডিকশনের উপরে আমার একটা ছোট্ট পাঠ থাকবে, ওইখানে এগুলো বলা হবে। এই সমস্যা এখন আমাদের গার্জিয়ানরা অতিষ্ঠ। তো সেই জায়গা থেকে আমরা জি, ইনশাল্লাহ বের হতে পারছি। তো সেই ব্যাপারটা আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। এবং নেশা কিভাবে বের হয়, আমাদের ঢাকার একজন ডাক্তার ভাই উনি আপনাদেরকে শোনাবেন ওনার অভিজ্ঞতা। এটা কি ওই সেমিনারে শুনাইবেন? যে এটা কি সেমিনারে শুনাইবেন না আমাদের এই গ্রুপ ক্লাসে শুনাইবে? এগুলো সেমিনারে শোনানো হবে। সবকিছু সবকিছু সব কথা সেমিনারে। সবকিছু আসসালামু আলাইকুম স্যার। সব কথা আপনার অনলাইনে বলা যায় না। জি, জি, হাবিবুল্লাহ হাসান বলেন। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা রুগী নিয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার রুগীর আপনার ওই যে পেশাব করে সব সময় ফোঁটা ফোঁটা করে পেশাব যায়। দেখা যায় যে সে ওই পেশাব করার পর যে নামাজে যায়, এই উঠা বসার কারণে নামাজের মধ্যেও তার ফোঁটা ফোঁটা করে পেশাব আসে। এটা তার পিভিআর আসছে 256, যেখানে নর্মালি 50 থেকে 100 পর্যন্ত থাকার কথা। ওনার বয়স কম অনুযায়ী তো ওনার আরো কম থাকার কথা। তো ওনার মানে ওই ইউরিনের ব্লাডারটা পরিষ্কার হয় না আর কি। নর্মালি যে পরিমাণে থাকার কথা পেশাবের পর, তার চেয়ে অনেক বেশি ইউরিন থাকে। আবার ওনার বয়স এদিকে কত? ফ্যাটি লিভার আছে ওনার। বয়স হবে স্যার আপনার এই 28 বা 30 বছর হবে আর কি। ও, আপনি প্রসিডিওর অনুযায়ী এদিকে ট্রিটমেন্ট শুরু করেন। আমি স্যার ওনাকে ওই দিয়েছিলাম, সিএম খাওয়াইছিলাম। সিএম দিয়ে কিছু হয় নাই, পরে আবার দুবার করে খাওয়াইছি। পরে 26 যখন দিয়েছিলাম, তখন উনি খাওয়ার পরে বলছিল যে একটু পেশাবের পরিমাণটা কম মনে হয় যে একটু পানিটা কম কম জ্বরে। তারপরে আবার 28 দিয়ে গেলাম, 30 32-এ কোনো রেজাল্ট নাই। হরিনাম কি পরে এক ডোজ 200, দিয়েছিলেন? সরিনাম দেওয়া হয়নি। 203 2 একবারই দিছিলাম, একদিন পরে একদিন, যে এটা দিয়ে কি রেজাল্ট, তো কোনো কিছু হয় না। শুধু ওই 26 খাওয়ার পরেই বলছে হরিনামটা একটু যে অ্যাপ্লাই করেন।